যুদ্ধ তো বলাই যায় আসলে এখন যে পর্যায়ে গেছে এবং সেটি মধ্যপ্রাচ্যে যেসব জায়গায় বাংলাদেশিরাও রয়েছেন সেসব জায়গায়ও ছড়িয়ে যাচ্ছে ক্রমান্বয়ে। যুদ্ধের গতিবিধি আপনি কেমন দেখছেন? কতদিন স্থায়ী হতে পারে? ট্রাম্প বলছে এটি 1 মাসের মতো বা এরকম হতে পারে, সেটি তার বিভিন্ন বক্তব্যে পাওয়া গেছে। আপনি কিভাবে দেখেন এই যুদ্ধ? আমি শুরুতেই আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য যমুনা টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। আর অতিথি দুইজন মামুন ভাই এবং মোশাররফ ভাই, আপনাদের শুভেচ্ছা। তো আপনার এই প্রশ্নের উত্তরে বলতে চাচ্ছি যে আমরা যদি মধ্যপ্রাচ্যের বিশেষ করে ইরানের অবস্থাটা বোঝার চেষ্টা করি, ওখানে প্রায় 37 বছর রেজা শাহ পাহলভীর ওনার একটা স্বৈরশাসন ছিল, যেটা 1979 সালে একটা গণ অভ্যুত্থানের কারণে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল এবং তখন ইসলামিক রিপাবলিক অফ ইরান আত্মপ্রকাশ করে। এই গণ অভ্যুত্থানের বড় কারণটাই ছিল যে রেজা শাহ পাহলভীর সময়ে দেখা গেছে যে ইরানের মানুষের জীবন ধারা অত্যন্ত পশ্চিমা প্রেমিক হয়ে গিয়েছিল এবং পশ্চিমা সংস্কৃতি তাদের মধ্যে খুব বেশিভাবেই গ্রহণ করা হয়েছিল। আর দীর্ঘমেয়াদী সময়ে থাকার জন্য, প্রায় 37 বছর সরকার ক্ষমতায় থাকার জন্য তারা নির্যাতন নিপীড়ন করেছে এবং দুর্নীতিরও একটা চরমপত্র তৈরি হয়েছিল। তো সেই কারণে তখন বিশেষ করে বামপন্থী সেকুলার যে গ্রুপগুলো ছিল আর ডানপন্থী ইসলামিক গ্রুপ, তারা সকলে এক হয়ে রেজা শাহর বিরুদ্ধে তারা অভ্যুত্থানে লিপ্ত হয় এবং বিদেশে থেকে আয়াতুল্লাহ খোমেনি সেটা নেতৃত্ব দেন এবং এক পর্যায়ে তারা এতে সার্থক হন। তখন থেকেই আমেরিকার সাথে যেই সম্পর্কটা ইরানের ছিল, আমেরিকান ইন্টারেস্ট বা পশ্চিমা ইন্টারেস্টের কারণে তারা ওখানে একটা কাউন্টার অভ্যুত্থান করার চেষ্টা করেছিল। সে সময় ইরানের ছাত্র জনতা, বিশেষ করে ছাত্ররা, ইউএস এমবেসি প্রায় 444 দিন সিজ করে রেখেছিল, যে কারণে তারা আর তখন কোনো ধরনের ওখানে কাউন্টার অ্যাকশনে যেতে পারেনি এবং সেই ইসলামিক রিপাবলিকটা প্রতিষ্ঠিত হয়। এখন আমরা যদি চিন্তা করি যে ইরানের সাথে ইভেন অন্যান্য দেশগুলোর পার্থক্যটা হলো, ইরান একমাত্র দেশ ওখানে যারা শিয়া, আর বেশিরভাগ দেশগুলি হলো সুন্নি। পাশাপাশি আবার আপনার ইরান হলো নন আরব স্টেট, তারা ফার্সি ভাষায় কথা বলে, আর বেশিরভাগ দেশগুলি হলো আরবি ভাষায় কথা বলে। তো সেই জন্য ফার্সি সংস্কৃতি আরবি সংস্কৃতির মধ্যেও একটা ব্যাপক পার্থক্য আছে। এখন আমরা যদি নিরাপত্তার ইস্যুতে যাই, দেখা গেছে যে ওখানে যেই আরব স্টেটগুলো আছে, বিশেষ করে বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব অ্যান্ড আরব আমিরাত, এরা সাইজে অনেক ছোট আর হিস্টোরিক্যালি তারা ইরানের সাথে একেবারেই যায় না। তো তারা তাদের স্বার্থের জন্য আসলে নিজেদের নিরাপত্তা ইস্যু এবং তাদের রাজতন্ত্রটাকে রেখে দেওয়ার জন্য তারা পশ্চিমা বিশ্বের সমর্থন নেয় এবং একইভাবে দেখা গেছে যে তারা সবগুলো দেশেই মোটামুটি, স্পেশালি আমেরিকা, তাদের ওখানে বেজ করেছে। এবার যে ঘটনাটা ঘটেছে, ইরানে যে আক্রমণটা করেছে, ইরানের যে এই পাল্টা আক্রমণ, এর কারণ কি আমেরিকার বেস থাকা, নাকি আপনি যেই রেস টানছিলেন পেছনের যে পূর্ব, না এখানে যেটা হয়েছে দূরত্ব, সেটির কারণ? না, দূরত্ব না, এখানে আমেরিকান যে উপস্থিতিটা আছে, আমেরিকার এই উপস্থিতিটা তাদের জন্য অবশ্যই বড় একটা হুমকি। এবং আপনি দেখেন, মুসলিম হওয়া সত্ত্বেও অন্যান্য দেশগুলি তারা কিন্তু তাদের এয়ার স্পেস ব্যবহার করার অনুমতি দিয়েছে। প্রথমে যদিও কুয়েত বলেছিল দেবে না, বাট তারপরেও করেছে। এখন যদি এয়ার স্পেস ব্যবহার করতে না দিত, তাহলে তো ফাইটারগুলো এসে
ইরানে অ্যাটাক করতে পারতো না। তো সেই জায়গাটায় তারা এই জন্যই যখন দেখলো যে তাদের লিডারশিপকেই একেবারে মানে নিশ্চিহ্ন করে দিয়েছে, ধরেন যে সুপ্রিম লিডার, দেন তাদের ডিফেন্স মিনিস্টার, তাদের গার্ড যে রেজিমেন্ট ফোর্সেস ওইটার যে প্রধান, সকলেই মারা গেছেন। তো তারা এখানে একটা কাজ করেছিল যে তারা এই কমান্ডটাকে বলেছিল যদি কোনো কারণে আমাদের নেতৃত্বের সমস্যা হয় এটা ডিসেন্ট্রালাইজ কমান্ডে চলে যাবে। তো যে কারণে এখন দেখা গেছে যে এই ঘটনার পরে ডিসেন্ট্রালাইজ কমান্ডে যারা ছিল, ধরেন অধিনায়ক লেভেল বা এর উপরে, তারা কিন্তু নিজেরা সিদ্ধান্ত নিয়েই পরবর্তী এই আক্রমণগুলি করেছে এবং এটি কন্টিনিউ থাকবে এবং এটা কন্টিনিউ করেছে এবং এটা তারা কিছুটা সাকসেসও পেয়েছে।